সুপ্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আমার শ্রম আমার লড়াই পেজ থেকে লাইভ আলোচনা অনুষ্ঠান, আলোচনার বিষয় ছাঁটাই কলে গার্মেন্টস শ্রমিক, এবং এই আলোচনার প্রথম পর্ব আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা, সকলের মতামত আমাদের এই পথকে আরো সুগম করবে। এবং আমাদের এই আজকের যে আলোচনা, সেই আলোচনায় এমন দুজন অতিথি আমাদের সাথে আছেন যারা এই গার্মেন্টস সেক্টরের শ্রমিক যারা আছেন তাদের নিয়ে কাজ করছেন, তাদের দুঃখ দুর্দশা নিয়েই তাদের জীবন। এবং এই অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন রানী আপা, রানী খান, সাধারণ সম্পাদক, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ধন্যবাদ রানী আপা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সাথে এই যে বিষয়, এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এবং দ্বিতীয় যে অতিথি আমাদের আছেন সান্ত্বনা ইসলাম, সভাপতি, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। ধন্যবাদ সান্ত্বনা আপা আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। তো কিছুক্ষণের মধ্যেই আমরা মূল আলোচনায় চলে যাব এবং আমাদের এই আলোচনার সাথে আমাদের দুই শ্রমিক ভাই বোন আছেন যারা মাঠ পর্যায়ে একদমই ভুক্তভোগী। আমরা যে হাজার হাজার শ্রমিকের দুর্দশার কথা শুনতে পাচ্ছি, তাদের মধ্যে থেকেই উদাহরণ দুইজন, একজন নারী শ্রমিক এবং একজন পুরুষ শ্রমিক, রুমা আক্তার এবং রুহুল আমিন ভাই। তারা আমাদের সাথে থাকবেন, তাদের কাছ থেকেও আমরা ঠিক সময় মতো জানতে চাবো যে কিভাবে তাদের জীবন জীবিকা চলছে এই পরিস্থিতিতে, চাকরি ছাড়া, টাকা পয়সা ছাড়া, আশ্রয় ছাড়া। তো এই পর্যায়ে আমরা মূল আলোচনায় যেতে চাই, তার আগে আমি আরো একটু কিছু ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে যে সেন্টার ফর গ্লোবাল ওয়ার্কার্স রাইটস পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় এর গবেষণা মতে 1.2 মিলিয়ন শ্রমিক এই মহামারীতে কাজ হারাবে এবং শ্রমিক সংগঠনগুলোর ধারণা অলরেডি 70,000 শ্রমিক ছাঁটাই হয়েছে। ছাঁটাই, বিক্ষোভ, প্রতিবাদ, সমাবেশ শিল্পাঞ্চল 3 ঢাকা শহরের আজকে নিত্যদিনের ঘটনা। শ্রমিকের খাবার নেই, হাতে টাকা নেই, কাজ নেই, শ্রমিক আজ দিশেহারা। এই প্রেক্ষিতে আমার শ্রম আমার লড়াই এই আয়োজন ছাঁটাই কলে গার্মেন্টস শ্রমিক। আমাদের সাথে এই দুজন অতিথি আছেন, আমরা তাদের সাথে আলোচনায় যাব। আমি প্রথমে আমাদের রানী খান, রানী আপা, তার সাথে কথা বলতে চাই, যিনি সাধারণ সম্পাদক, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। রানী আপা, আপনার সাথে আমার প্রথম যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে যে দেশে একদিকে যেমন আতঙ্ক, করোনার আতঙ্ক, ভাইরাসের আতঙ্ক, মানুষের মৃত্যুর মিছিল দিন দিন বাড়ছে, অন্যদিকে শ্রমিক ছাঁটাইয়ের হিড়িক। আপনারা তো মাঠে এই সময় সরাসরি আপনারা তো মাঠে এই দুঃসময়ে শ্রমিকের পাশে থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি করছেন। আপনারা কি দেখছেন মাঠে এখন কি অবস্থা, শ্রমিকের কি অবস্থা, তারা কিভাবে বেঁচে আছে? রানী আপা। ধন্যবাদ আরিফ ভাইকে এবং আমার শ্রম আমার লড়াই পেজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি যা মাঠে দেখতেছি আসলে সত্যিকার অর্থে সেই কথাগুলোই তুলে ধরতে চাই আপনাদের মাঝে। আসলে শ্রমিকরা তো শুরু থেকেই নির্যাতিত, শুরু থেকেই নিপীড়িত। যখনই আমাদের এই দেশে যখনই কোনো মহামারী, কখনো যুদ্ধ আকার, যখনই যেটাই এসেছে, প্রথম কিন্তু আঘাতটা পেয়েছে শ্রমিকরা। সেটা যুদ্ধকালীন সময় বলেন আর সেটা মহামারীর সময় বলেন, সেটা যখন নিজেদের বেতন বৃদ্ধির আন্দোলনটা বলেন, তখনও আমাদের শ্রমিকরাই কিন্তু প্রথম আঘাতটা পায়। সেটা হচ্ছে চাকরিচ্যুত। বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে তারা চাকরিচ্যুত হচ্ছে। কিন্তু আমরা গত মার্চে যেটা দেখতে পারলাম যে করোনা রোগী শনাক্ত হওয়ার পর বাংলাদেশে যখন 8 তারিখে করোনা রোগী শনাক্ত হলো, তার কিছুদিন পরেই আমরা দেখলাম যে আমাদের বিজিএমই প্রেসিডেন্ট যিনি ডক্টর রোবান হক, উনি বললেন যে আমাদের অনেক অর্ডার বা ক্যান্সেল হয়ে গেছে, যার কারণে আমরা এখন খুবই ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আছি। এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন যে আমরা
শ্রমিক নিয়ে অনেক বিপদে থাকবো, শ্রমিকদের সময় মতো বেতন দিতে পারবো না, আমাদের অর্ডার বাতিল হয়ে গেছে, টাকা দিচ্ছে না, বিভিন্ন কারণ দেখানোর পর তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে ওনার ভাষণে আমরা দেখেছি একটা রপ্তানিমুখী শিল্পের জন্য একটা 500 কোটি টাকার প্রধান ইয়েটা দিয়েছে সে। তো সেটা দিয়েছে, সেটা মালিকদের এক প্রকারের লোন দিয়েছে। তো আমরা যখন লোনটা মালিকরা পাবে তখন আমরা 2% লাভে দিবে, তখন আমরা চিন্তা করলাম যে আমরা মনে মনে আশ্বস্ত হলাম যে বোধহয় এবার আমাদের শ্রমিকদের আর ছাঁটাই হবে না, বা শ্রমিক মালিক সবাই মিলে কষ্টে দুঃখে যতদিন এই মহামারী করোনা কাল থাকবে আমরা বোধহয় একসাথে থাকতে পারবো। তো আমরা যখন দেখলাম 17ই মার্চের পরে যখন পুরো বাংলাদেশ লকডাউন ঘোষণা করলো, শ্রমিকরাও লকডাউনে চলে গেল, সবাই লকডাউনের মধ্যে ছিলাম, আমরা প্রতিনিয়তই ভাবতেছিলাম যে এই বোধহয় করোনার ওষুধ বের হচ্ছে, এই বোধহয় করোনার টিকা বের হচ্ছে। আমরা শ্রমিক সহ সবাই কিন্তু একটু এর মধ্যে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কবে আসলে বের হবে, কবে বের হবে না। তো এই চিন্তা করতে করতে আমরা যখন দেখলাম শ্রমিকদের নিয়ে একটা ছুটি দেওয়ার পরেও তাদের স্বাস্থ্যবিধি মেনে একটা কারখানা খোলার একটা পায়তারা, শ্রমিকরা অলরেডি গ্রামে চলে গেছে, তাদেরকে নিয়ে আসা হচ্ছে, ফোন করে নিয়ে আসা হচ্ছে, কোনো গাড়ির কোনো ব্যবস্থা নাই। সেখানে আমি বলবো সমন্বয়হীনতা, বিজিএমই তার যে সমন্বয়হীনতার পরিচয় দিয়েছে সেটা আমাদের শ্রমিকদের জন্য অনেক দুঃখজনক ছিল এবং তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গেছে। তারপর যখন আমাদের ব্যবসায়ী মহল থেকে একটা ঘোষণা দিল যে স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালানো যাবে, যখন তারা কারখানা খুললো এবং আপনারা এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা আপনারা জানেন, যখন এপ্রিলে 22 তারিখে কারখানাগুলো খুললো সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই আমরা দেখলাম না, এবং স্বাস্থ্যবিধিতে দূরের কথা, সেখানে যেটা শুরু হয়ে গেল সেটা হচ্ছে ছাঁটাই। কেউ গোপনে করতেছে, কেউ সহজরে ঘোষণা দিয়ে করতেছে, বিভিন্ন মালিকরা কেউ সংখ্যায় 10 জন করতেছে, কেউ 5 জন করতেছে, কেউ আবার 500 জন করতেছে, এরকম আমরা সর্বোচ্চ 1500 করেও দেখেছি, একটা কারখানায় ছাঁটাই করেছে, 2500 দেখেছি ছাঁটাই করেছে। এক একজন এক এক নিয়মে ছাঁটাই করতেছে, কি নিয়ম তাদের আছে আমাদের আসলে বোধগম্য নয়। আমরা এই মহামারী করোনা কালে আমাদের শ্রমিকরা যখন চাকরি হারিয়ে যায়, চাকরিটা আপনারা জানেন যে শ্রমিকের যে চাকরিটা সেটা কিন্তু খুব বেশি বেতন তারা পায় না, 1 মাস যদি বেতন পায় পরের মাসে কিন্তু তাদের চলার মতো অবস্থা থাকে না। কিন্তু এই সময় আমাদের যারা মালিক, আমাদের যারা শিল্প উদ্যোক্তা, তারা কিন্তু সবাই আমাদের কথা, আমাদের পরিবারের কথা, আমাদের রুটির কথা চিন্তা না করেই ছাঁটাই করলো। তো ছাঁটাই করার মধ্যে আমরা প্রথমে এসে দেখলাম যারা প্রথম হোঁচটটা খেলো তাদের হচ্ছে চাকরির বয়স 1 থেকে 1 বছরের নিচে, তাদেরকে কোম্পানি রাখবে না, কারণ তাদেরকে যদি ছাঁটাই করা হয় তাদের আইনগত কোনো বেনিফিট দেওয়া লাগবে না, এই একটা সুযোগ তারা নিল। দ্বিতীয় যেটা দেখলাম একটু বয়স্ক শ্রমিক যাদের বয়স 35 আপ, তো তাদেরকেও রাখার চেষ্টা করলো না, কারণ করোনায় 35-এর উপরে যাদের তাদেরকে অ্যাটাক করার সম্ভাবনা থাকে, এই কারণে তাদেরকেও তারা ছাঁটাই করলো। আরেকটা কারণ দেখলাম যেখানে গর্ভবতী মহিলারা যদি তখন কাজ করে তাদেরকে শ্রম আইন, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী 16 সপ্তাহ ছুটি প্রদান করতে হবে, টাকা দিতে হবে। এই যখন টাকার বিষয়টা তখন আসে, মালিকরা তখন গর্ভবতী মহিলাদেরকেও বিভিন্ন ভাবে ছাঁটাই এবং জোর করে রিজাইন রেখে বের করে দিল। তো এই 3 রকম। আরো একরকম যেটা দেখলাম সেটা হচ্ছে যাদের 10 বছর চাকরির উপরে হয়েছে তাদেরকে কিন্তু একটা বেনিফিট, যদি সে স্বেচ্ছায় চলে যায় শ্রম আইন তাকে কিন্তু একটা বেনিফিট দেওয়ার কথা বলে। তো এই করোনার সময় যদি ওই শ্রমকেও ছাঁটাই করা যায় তাহলে বেনিফিট দেওয়া লাগবে না। আমরা সব মিলিয়ে দেখলাম যে টাকা বাঁচানো বা টাকা সেভ করার জন্য এই শ্রমিক ছাঁটাই হচ্ছে এবং মালিকরা এটা করতেছে, এটা খুব মহামারী আকারে করতেছে। যারা খুব টেকনিক্যালি মালিক তারা হয়তো আস্তে আস্তে 5 জন 10 জন করে প্রতিনিয়ত করছে, আর যারা খুব পাওয়ারফুল তারা একবারে ঘোষণা দিয়ে করতেছে, যারা একটু কম পাওয়ারফুল তারা হচ্ছে করে দিছি, যা হওয়ার হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। যখনই করোনাটা আমাদের দেশে আঘাত হানলো তখনই আমরা প্রথম আঘাতটা পেলাম। করোনার কারণে যে আঘাতটা পাওয়ার কথা ছিল, আমাদের শ্রমিকদের বাসস্থান আপনারা জানেন, সেখানে সামাজিক দূরত্বটা বজায় রাখা যায় না, আমাদের হাত বারবার ধোয়ার কোনো ওইরকম
সিস্টেম আমাদের নেই বা আমাদের বাসা বাড়িতে ওরকম নেই। আমরা ভয় পেয়েছিলাম যে আমরা হয়তো করোনায় মরবো, কিন্তু এসে উল্টো চিত্র দেখলাম যে না, আমরা চাকরি হারিয়ে না খেয়ে মরলাম। এটাই হচ্ছে মানে আমাদের আসলে উদ্বেগ। আমরা কি করব, কোথায় যাব, আমরা ঠিক এখনো বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমরা এখনো ওইটার মধ্যেই আছি। তো ধন্যবাদ, এই হচ্ছিল পরিস্থিতি। ধন্যবাদ রানী আপা। পরবর্তী প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসব। আমি ঠিক এই বিষয়েই শান্তনা আপার কাছে কিছু জানতে চাই যে কি অবস্থা, আপনি কি দেখছেন? আপনিও তো ঠিক এইভাবেই প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মাঠে শ্রমিকের জন্য কাজ করে যাচ্ছেন। তো আপনার দৃষ্টিতে কি দেখছেন, কি অবস্থা শ্রমিকের? শান্তনা আপা। ধন্যবাদ আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার লড়াই আজকের এই আয়োজিত অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আসলে আজকে আমার মনে হচ্ছে যে আমরা আজকে মন খুলে দুইটা কথা বলতে পারবো, কারণ আমাদের মন খোলার জায়গা তো নাই কথা বলার মতো। জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে যে কথাটা গুলো বলবো যে ছাঁটাইকৃত শ্রমিকদের, আসলে আজকে ছাঁটাইকৃত শ্রমিকরা কি অবস্থায় আছে, একটা করুণ অবস্থা। যে অবস্থাটা যে একটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। আজীবনই গার্মেন্টস মালিকরা শ্রমিকদেরকে ঠকায় আইছে, সারা জীবন ঠকায় আইছে। কিন্তু এই করোনার সময় যেখানে সারা বিশ্বে একটা মহামারী, এই সময় যে এত অকল্পনীয় শ্রমিক ছাঁটাই হবে এটা আমরা কখনো ভাবতে পারি নাই। কারণ আমরা এখানে জীবন মরণের সাথে যুদ্ধ, মানে জীবনের সাথে যুদ্ধ করতেছে করোনা ভাইরাস নিয়ে। সেইখানে কি হচ্ছে, করোনা ভাইরাসকে পুঁজি করতেছে গার্মেন্টস মালিকরা, পুঁজি করে শ্রমিককে বিভিন্ন অজুহাতে ছাঁটাই করতেছে। আমরা এটা আশা করি নাই। যখন সে 26শে মার্চ শ্রমিক মানে করোনার জন্য সারা সব জায়গায় বন্ধ দেওয়া হলো, লকডাউন দেওয়া হলো, আমাদের একবার শ্রম মন্ত্রণালয় ডাকা হয়েছিল, সেখানে আমরা অনেক নেতারাই উপস্থিত ছিলাম, শ্রমমন্ত্রীও উপস্থিত ছিল। সেখানে একটা কথা হয়েছিল যে ফ্যাক্টরি খুলবে কি বন্ধ রাখবে। যখন এক পর্যায়ে সিদ্ধান্ত সবার মতামতে যে ফ্যাক্টরি খুলবে, তো ফ্যাক্টরি খোলা হলে কি করতে হবে, শ্রমিকদেরকে যথেষ্ট পরিমাণ সাবান তারপরে স্বাস্থ্য ঝুঁকি পূর্ণ যাতে না থাকে সেই পর্যায়ে, এবং মাস্ক ক্যাপ এগুলা পরায় কাজ করাতে হবে, এবং ঘন্টায় ঘন্টায় যে হাত মুখ ধুতে হবে। এবং যদি কোনো শ্রমিকের জ্বর হয়, কাশি হয়, তাকে কি করতে হবে, তাকে ছুটি দিয়ে দিতে হবে এবং তার হাজিরা থাকবে। এবং এটাও বলা হয়েছিল যে যদি কোনো শ্রমিক জ্বর হয় সে আসবে না, তার হাজিরা থাকবে। কিন্তু কেউ তো এই কথাগুলো রাখেনি গার্মেন্টস মালিকরা। আমার শ্রমিকরা ঠিকই গ্রাম থেকে আসছে, ঠিকই কাজে গেছে। এখন একদিন জ্বর যদি হয়, কারো যদি একদিন জ্বর হয়, সে যদি পরের দিন না যায়, তার কিন্তু শ্রমিক সে কিন্তু ছাঁটাইকৃত হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বলতেছি আসলে যে রানী আপা যে কথাগুলা বলছে, আমি তার সম্পূর্ণটা তার সাথে একমত। আজকে শ্রমিকদেরকে ছাঁটাই করা হচ্ছে। কাদেরকে ছাঁটাই করা হচ্ছে? 3 মাসের নিচে, 1 বছরের নিচে, এবং 10 বছরের চাকরি বয়স যাদের তাদেরকে, এবং যারা বয়স্ক এবং মাতৃত্বকালীন যারা প্রেগনেন্ট তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। এই দূর সময় এই শ্রমিকগুলা যদি ছাঁটাই করা হয় বা হচ্ছে, তারা কি করবে, তাদের জায়গাটা কোথায়? আমাদের গার্মেন্টস শ্রমিকরা ম্যাক্সিমাম গার্মেন্টস শ্রমিক গ্রাম থেকে আসে, তাদের গ্রামের জায়গা নাই, জমি নাই, আসে ঢাকা শহরে একটা টিন সেট বাসা নিয়ে, তার হাজবেন্ড হয়তো রিক্সা চালায়, রাজমিস্ত্রি কাজ করে, ওয়াইফ গার্মেন্টসে চাকরি করে। আজকে এমন একটা পরিস্থিতির উপরে এসে পৌঁছেছে যে শ্রমিকদেরকে নির্যাতন শুধু এই নির্যাতন না, তাদেরকে পুলিশ দিয়ে হুমকি দিয়ে জিডি করে মামলা দিয়ে ভয় ভীতি দেখায় তাদেরকে ছাঁটাই করা হচ্ছে, যাতে তারা মামলার ভয়ে ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যায়, সার্ভিস যাতে না নিতে পারে। আমরা বলতেছি যে এই যে একটা অমানবিক কাজ, এইটা আমরা বাংলাদেশে কোনো গার্মেন্টস মালিকদের কাছে আশা করি নাই যে তারা হাজার হাজার বছর যুগ যুগ বছর ব্যবসা করে আজকে আমাদের এই দূর সময় গার্মেন্টস শ্রমিকরা ছাঁটাই করতেছে, যাদের ঘামের চাকায় আজকে অস্ট্রেলিয়া তৈরি হয়েছে। একটা কারখানা থেকে গার্মেন্টস মালিকরা হাজারটা শিল্প তৈরি করছে। বিদেশে তাদের শপিং মল, বিদেশে তাদের ব্যবসা, বিদেশে তাদের বাড়ি, মাসে 3টা 4টা গাড়ি চেঞ্জ করে আজকে এই আমার গার্মেন্টস শ্রমিকের ঘামের টাকায়। কিন্তু দেখেন আজকে আমাদের গার্মেন্টস শ্রমিককে
কত ধরনের নির্যাতন করতেছে, কত ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, আমরা এটা আশা করি নাই। ধন্যবাদ আরিফ ভাই। জি, ধন্যবাদ শান্তনা আপা। দর্শক শুনলেন আমাদের শান্তনা আপা এবং রানী আপার মুখ থেকেই সরাসরি পরিস্থিতি আজকে বর্তমানে এই গার্মেন্টস সেক্টরের এই শ্রমিকদের কি অবস্থা, তো আসলে কি কারণে ছাঁটাই হচ্ছে আর কোন ধরনের শ্রমিকরা বেশি ছাঁটাইয়ের শিকার, ছাঁটাইকৃত শ্রমিকরা কেমন আছে সে বিষয়ে আমরা সরাসরি শ্রমিকদের কাছ থেকে শুনতে চাই। তো আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাধারণ দুজন শ্রমিক, একজন নারী শ্রমিক রোমা এবং আরেকজন রুহুল। আমরা তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা প্রথমে রুমা আপার কাছ থেকে জানবো যে এতক্ষণ শান্তনা আপা এবং রানী আপা এই ফিল্ডের যে বাস্তব পরিস্থিতিগুলি বললেন সেটা আমরা তাদের কাছ থেকে সরাসরি একটু শুনতে চাই যে আসলে তারা কিভাবে আছে, কিভাবে চলছে তাদের জীবন। রুমা আপা। জি রুমা আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি রুমা। আমি এখন চাকরিচ্যুত আছি গত 3 মাস ধরে। গত মাস থেকে আমি এখন চাকরিচ্যুত, বাসায় আছি। তো আমি অনেক জায়গায় চাকরি খুঁজতেছি কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না, কারণ কোনো গার্মেন্টসের গেটে এখন কোনো লোক নেয় না। যদি সকালে যাই চাকরির জন্য তখন দেখা যায় আমার আগে অলরেডি 50 জনের মতো লোক ওইখানে দাঁড়াই আছে। তো আমরা যেখানে চাকরির জন্য যাব ওইখানে অলরেডি ওই অফিস থেকেও অনেক লোক ছাঁটাই করতেছে, কোনো অফিসে এখন নিয়োগ হচ্ছে না, উল্টা আরো ছাঁটাই করতেছে। যাদের 1 বছরের নিচে তাদেরকে বেশি করতেছে, যারা চাকরি 1 বছরের উপরে তাদেরকেও করতেছে, মোটামুটি সবাইকেই করতেছে। এখন যদি 500 লোক থাকে তার থেকে 100, 150, 200 এরকমের ছাঁটাই করছে। এখন আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের বেতন পাই না। আমাদের গত মাসে 26 তারিখ থেকে আমাদের গার্মেন্টস বন্ধ। এরপরে আমাদের টাকা পয়সা ঠিক মতো দিচ্ছে না, আমরা খুবই অসহায়। আমাদের পরিবারে আমার হাজবেন্ডও চাকরি করতেছে না, তারও 3 মাস যাবত চাকরি নাই। নিজে কাজ করতো, ওনার কাজও এখন বন্ধ আছে। তো আমরা এখন কি করব? আমাদের খুবই সমস্যা, মানে কি আমাদের অনেক মানে সমস্যা, কারণ সংসার, আমাদের কাছে হ্যাঁ আপনাদের সংসার সংসার নিয়েই কিভাবে আমাদের চলছে, সংসার চলছে ভবিষ্যৎ না। কিভাবে যাবে? জি। এখন আমার আমার আব্বা আম্মা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে আমার দেখতে হয়। যেহেতু আমার স্বামী এখন অচল, যেহেতু চাকরি নাই, অচল বলতে চাকরি নাই। জি। এখন আমার সন্তান আছে, তাদেরকে নিয়ে এখন আমাদের খুবই হিমশিম চলতেছে। দেখা যায় আগে যেরকম চলতো তার থেকে 3 ভাগের 2 ভাগই আমাদের কমে গেছে। আমরা কিছু টাকা চাকরি করে কিছু টাকা জমাইছি, যেমন মাসে হয়তো 500 টাকা, 200 টাকা, 300 টাকা করে কিছু সব সব খরচ শেষ করে তারপর কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে এখন আমরা চলতেছি। এখন আচ্ছা। চাকরিও নাই, সরকার থেকে যে কিছু, জি, আমরা তো সরকার থেকেও কোনো সাহায্য, সরকার অলরেডি সাহায্য দিছে। আমরা আমাদের দেশ প্রধানমন্ত্রী, তাদের আমরা দোষ দেব না, কারণ তারা দিচ্ছে, কিন্তু যাদের হাত আপনারা দিয়ে পাননি। আমাদের কাছে পৌঁছাচ্ছে তারা হয়তো আমরা দিচ্ছে না। আমরা কোনো ত্রাণ পাচ্ছি না, কোনো সহযোগিতা, কোনো আর্থিক অবস্থা, কোনো হেল্প করতেছে না আমাদের। কারণ আমাদের যাদের কাছেই যাই ভোটার আইডি কার্ড নেয়, আমাদের নাম নেয়, বিকাশ নেয়, কিন্তু কেউ কিছুই দেয় না। তো সরকারের দোষ দিয়ে এখানে লাভ নাই, কারণ সরকার তো সবই আমরা তো দেখি, টিভিতে দেখি, তারপর ফেসবুকে দেখি, ইন্টারনেটে সব জায়গায় দেখি যে সরকার ঠিকই দিচ্ছে, কিন্তু কিছু লোক আছে যারা সরকারের আন্ডারে কাজ করে, যাদের হাতে যে জিনিসগুলো পৌঁছেছে তারা দেয় না। এখন আমাদের খুবই সমস্যা, চলতে খুবই ধন্যবাদ কষ্ট রুমা, হচ্ছে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পেলেন রুমার মুখে সে কি অবস্থায় আছে, তার কিভাবে ছাঁটাই হয়েছে এবং কিভাবে চলছে তার বর্তমান দিন। এই পর্যায়ে আমরা আমাদের আর এক শ্রমিক ভাই আছেন যিনি এই ছাঁটাইয়ের শিকার, হ্যাঁ, তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো, দেখি তার মুখে আমরা একটু বাস্তব পরিস্থিতিটা জানার চেষ্টা করি। রুহুল ভাই, রুহুল ভাই, কিভাবে আপনাকে ছাঁটাই করা হয়েছে, কিভাবে চলছে আপনার সংসার এবং কিভাবে আপনার আগামী চলবে, ভবিষ্যৎ চলবে, এই বিষয়গুলি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে। জি ধন্যবাদ। আমার
আমাকে আমার শ্রম আমার লড়াই পেজে আমন্ত্রণ করার জন্য। আমি সাধারণ শ্রমিক হয়ে শ্রমিকের কথা যদি বলতে পারবো মন খুলে, এমন একটা পেজে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তো আমার এখানে বলার মতো তেমন কিছু ভাষা নাই, বলতে গেলে অনেক কথাই আসে মুখে। আমরা সাধারণ শ্রমিক, আমাদের কিছু চাওয়ার নাই। আমাদের চাওয়া শুধু তিনটা: বেতন, বোনাস, ওভারটাইম। তাছাড়া আমাদের আর বাড়তি কোনো কিছু মালিক পক্ষের কাছে চাওয়ার থাকে না। চাওয়ার যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোই আমরা ঠিক মতো এখন পাচ্ছি না। আমাদের চাকরি মার্চ মাসের 16 তারিখে আমাদেরকে বের করে দিছে। আমরা আমাদের গার্মেন্টসে প্রায় 300 শ্রমিক বেআইনি ভাবে আমাদেরকে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিছে। আমরা এখন খুব মানবতার জীবন পালন মানবতার জীবনে আছি। তো সে বিষয়টা যদি বলি, আমার সংসারে শুধু আমার দিকটাই যদি আমি বলি, আমার সংসার, আমার একটা সন্তান আছে। আমার বাবা একজন অ্যাক্সিডেন্টে তার একটা পা হারাইছে। আমার মা, আমার এইদিকে আমার শ্বশুর শাশুড়ি আছে। তারপর মনে করেন আমার ছোট ভাই একটা লেখাপড়া করাই। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের অনেক খরচ। তো আমরা তো এত এত এই মহামারীর ভিতরেও আপনারা হয়তো সবাই জানেন, এই মহামারীর ভিতরে আমি নিজে স্বয়ং 15-16 কিলো রাস্তা হাইটা আইসা অফিস, আমরা শুনছি অফিস অমুক দিন খুলবে, আমরা আসছি হাইটা আইসা অফিসে আইসা দেখি অফিস তালাবদ্ধ। আমরা আমাদেরকে যখনই ডাকছে আমরা তখনই উপস্থিত হয়েছি, কিন্তু আমরা বেআইনি ভাবে লে অফ করছে, আবার ছাঁটাই করছে, যা আমাদের এখন মানবতার জীবনযাপন। এখন যদি স্বাভাবিকভাবে আমরা যদি চাল কিনতে চাই, বাজারে চাল কিনতে গেলেও সর্বনিম্ন চালের কেজি যেটা সেটাও 47 টাকা। তো এখন মনে করেন একদিকে আমাদের যে 60% 65% বেতন বলছিল সেটাও যদি আমরা পাইতাম, তাও আমরা একটা স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারতাম। এখন আমরা সেটাও পাইতেছি না। তারপর মনে করেন যে সব দিকে 60% গাড়ি ভাড়া বাড়ছে। এখন আমরা বাড়িতে যে যাব, সেই যাওয়ার এখন সেই সক্ষমতাটা নাই। ঢাকা শহরে এখন যে বাড়িওয়ালারা, তারা যে প্রচুর পরিমাণে চাপ দেয়, তাদের মনে করেন যে আমাদের বাসায় মাঝে মধ্যে প্রায় সময় কারেন্ট কাইটা দেয়, গ্যাস কাইটা দেয়। এখন কাইটা দিলেও তো আমরা তাদেরকে ঘর ভাড়া ঠিক মতো দিতে পারতেছি না, তারা কাইটা দিলেও আমরা এখন কিছু বলতে পারতেছি না। তো আমরা দেখেছি, আমরা আমরা যেই যদি কোনো জায়গায় চাকরির জন্য যাই, সেইখানে অলরেডি রুমা আপা যে কথাটা বলছে যে অলরেডি তাদের গার্মেন্টসের সামনে তাদের শ্রমিকরাই দাঁড়ায় থাকে। আমরা ওইখানে চাকরি নেই কিভাবে? তাদেরকে যদি ছাঁটাই করে আমরা ওইখানে যাব, আমাদের কি নিশ্চয়তা আছে? এখন আমরা খুবই মানবতার জীবনযাপন করতেছি। আমরা খুব অনিশ্চিত, একটা অনিশ্চিত জীবনযাপনের মধ্যে আমরা পড়ে রয়েছি। আমরা আমাদের আগামী দিনে কি হবে, আমাদের সন্তানকে কি দিব, আমাদের ভাইয়ের লেখাপড়া কিভাবে করাবো, বাবার খরচ, মার খরচ, নিজেদের খরচ। আমার স্ত্রী চাকরি করে, তার বেতন 8-9 হাজার টাকা। সেই টাকা দিয়ে একটা ঢাকা শহরের ফ্যামিলিতে ঘর ভাড়া যদি থাকে 4,000, খাবার খরচ আছে। যেটা বললাম ভাই, আমি আবার বলি, যদি এখন সর্বনিম্ন যে চালের কেজিটা সেটাও 47 টাকা, তাহলে এখন আমরা গার্মেন্টসে চাকরিচ্যুত হয়ে আমি আমাদের এলাকায় অটোরিকশা চালাইতে গেছি। এখন সেই অটোরিকশাটাও বন্ধ করে দিয়েছে প্রশাসনের লোকেরা। এখন তাদের উপর চাপ আছে দেখে তারা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা সাধারণ জনগণ সেটা বুঝলে তো হবে না, পেট তো সেটা মানতেছে না। আমরা না বুঝলাম যে সরকার নিষেধ করছে, চালানো যাবে না, এটা অবৈধ, কিন্তু আমাদের পেট তো আর অবৈধ বুঝতেছে না, পেটে তো আমাদের খাবার দিতে হবে। ধন্যবাদ রুহুল ভাই, আমাদের সাথে যুক্ত হয়ে আপনার এই যে আপনার সহ এই যে আপনার মতো আরো যারা দুর্দশাগ্রস্ত আছেন শ্রমিক, তাদের জীবনের বর্তমান অবস্থা শেয়ার করার জন্য। আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যোগ হব। এই পর্যায়ে আমরা আবার ফেরত যেতে চাই রানী আপার কাছে একটা প্রশ্ন নিয়ে। রানী আপা, আপনার কাছে আসতে চাই একটা প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে যে এই যে গণহারে ছাঁটাই হচ্ছে, কতটা আইন মেনে মালিকরা শ্রমিকদের ছাঁটাই করছে, এবং আপনারা মালিকদের সাথে যে চুক্তি করছেন, এই অভিজ্ঞতার আলোকে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন, রানী আপা। ধন্যবাদ আরিফ ভাই। মালিকরা আসলে আইন আইন মানবে তো, আইনের আসলে কোনো তোয়াক্কা তারা করে না, কখনোই করে নাই। তো তারা একটা আইনের কথা বলে, আইনটা তারা যখন প্রচার করে বা যখন আইনটার প্রয়োগ করে, তখন দেখা যাচ্ছে শ্রমিকদের ধারাগুলো, শ্রমিকদের যেভাবে ঠকানো যায় ওই ধারাগুলা তারা খুব ভালো মুখস্থ করে। কিন্তু যেই ধারাগুলাতে
শ্রমিকরা কিছু বেনিফিট পাবে, শ্রমিকদের চাকরির নিরাপত্তা থাকবে, সেই ধারাগুলা তারা মানে এক প্রকারে এড়িয়ে যাওয়ার সবসময় একটা পায়তারা করে। আমরা যেটা দেখেছি মালিকরা এই যে বলে যে ছাঁটাই করলো, কিন্তু আসলে ছাঁটাই কোন আইনে করলো, কোন ধারায় করলো, কোন এরকম কিন্তু তারা কিছু বলে না। তারা শুধু বলে যে কালকে থেকে তোমার চাকরি নাই, এটুকু শুধু তারা বলে ফেলে। যদি এটা বলার অধিকার তাদের আছে, শ্রম আইনে বলতে পারে যে কালকে থেকে তুমি আসবা না, চাকরি নাই, কিন্তু সেটা শ্রম আইনের 26 ধারা মোতাবেক সে বলতে হবে। কিন্তু তারা এই 26 ধারাকে কখনোই কানে নেয় না। যখন শ্রমিকরা চাকরি নেই শুনে তারা বিভিন্ন সংগঠনের দ্বারস্থ হচ্ছে যে আমি এত বছর চাকরি করলাম, আজকে মালিক আমাকে এই সময়, মালিকরা সবসময় বলে, আমরা বিভিন্ন সংগঠনে বা বিভিন্ন মালিক নেতাদের কাছে শুনেছি শ্রমিকরা আমাদের সন্তানের মতো। আমরা কিছুক্ষণ আগে রুহুল এবং রুমা আপার কথা শুনলাম, আমি হাজারো এরকম হাজারো রুহুল হাজারো রুমা এখন ঘুমরে ঘুমরে কাঁদছে, যার কথা শুনে আমি নিজেও আসলে দেখছেন যে আবেগে হয়ে যাচ্ছি। তো আসলে আবেগ দিয়ে কিছু চলে না, মালিকরা সবসময় তাদের ক্ষমতাটা ব্যবহার করে, তাদের কাছে কোনো আইন নেই। আমরা যেটা সাধারণত এখন করি ফিল্ডে, যেটা বাস্তবতা, সেটা হচ্ছে ওই শ্রমিক গুলোকে হয়তো তাদের আগে প্রথমত যারা নাম লিস্ট করি যে আসলে কতজন শ্রমিক কি, এইটা করে আমরা মালিকের সাথে আলাপ করি, চেষ্টা করি তাদের চাকরিটা পুনরায় ফিরত দেওয়া এবং পুনরায় যাতে তারা কাজ পায়। মূলত আমাদের এখন প্রথম উদ্দেশ্যটা হচ্ছে তাদের কাজটাকে টিকিয়ে রাখা। তো এটা অনেক মালিক দেয় না, যখন দেয় না তখন তারা বিভিন্ন মাধ্যমে, যেমন শ্রম দপ্তরের কলকারখানা অধিদপ্তর আছে এবং বিজিএম এর একটা আরবিট্রেশন সেল আছে আপনারা জানেন। তারপরে আপনার শিল্প পুলিশ কিছু উদ্যোগ নিয়েছে, বিভিন্ন দপ্তর থেকে কিছু উদ্যোগ নেওয়াতে আমরা সেই দপ্তরের দ্বারস্থ হই এবং লিখিত বলি যে আমাদের ওই কারখানা থেকে এতজন শ্রমিক বের করে দিয়েছে, আমরা আমাদের পুনরায় চাকরিটি ফেরত চাই। তখন উক্ত যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে তারা আমাদেরকে নিয়ে ত্রিপক্ষী চতুর্থ পক্ষী মিটিং এর আয়োজন করে এবং আমরা বসি। সেখানে অনেক সময় মালিকরা বলে যে আমাদের এখন অর্ডার নাই, টাকা নাই, এই নেই সেই নেই, বিভিন্ন এক্সকিউজ দেখায় তারা শ্রমিকদের ছাঁটাইয়ের কথাটা বলে। এবং আমরা আসলে আইনগত চুক্তি যদি আমরা করি তাহলে বলি এটা ভুল হবে। আমরা একটা সমঝোতা চুক্তি করি, যে চুক্তিটার মাধ্যমে শ্রমিক হয়তো কিছু টাকা পেলো বা কোনো শ্রমিক হয়তো চাকরি ফেরত পেলো। আমরা অনেক জায়গায় চাকরি ফেরতও দিতে পেরেছি শ্রমিকদের, আবার অনেক জায়গায় আমরা শ্রমিকদের হয়তো কিছু টাকা পয়সা তুলে দিতে পারতেছি। কিন্তু এর বাস্তবতা চিত্র হচ্ছে যদি 100 জন শ্রমিক অভিযোগ করে তার থেকে আমরা 10% হয়তো চাকরি ফেরত দিতে পারি, আর বাকি 90% কি তারা কোনোভাবেই গ্রহণ করতে চায় না। তাদের বসে বসে বসায় নাকি শ্রমিকদের এত লাভ এত লস তারা করতে চায় না। তো আমরা আসলে একটা জায়গায় আপনারা দেখেন এই রুহুল আমিনের মতো দুইটা বিষয় না টানলেই নয়। আসমা নামের একটা মেয়েকে আমরা জানি যে ম্যাটারনিটি লিভ অর্থাৎ 16 সপ্তাহ ছুটি একটা শ্রমিক পায়। সেই শ্রমিক যখন গর্ভবতী হয়েছে সে কোনো ছুটি চায়নি, কারণ ছুটিটা চাইতে গেলেই তাকে বের করে দেওয়া হবে, বিভিন্ন ভাবে প্রেশার দেওয়া হবে যাতে স্বেচ্ছায় চলে যায়। তো শ্রমিক বলেনি যে আমি প্রেগনেন্ট, এই কথাটা সে বলার সাহসটাও পায়নি। যেদিন কাজ করে বাসায় গেছে তার পরের দিন সেই রাতেই সে ডেলিভারি হয়েছে এবং পরদিন আর যেতে পারিনি কারখানায়। 7-8 দিন পরে যখন কারখানায় গেছে বলছে যে আমার এরকম বাচ্চা হয়েছে, আমার ছুটি চাই না, আমার চাকরিটা ফেরত চাই। কিন্তু মালিক পক্ষ চিন্তা করেছে যে হ্যাঁ, ছোট বাচ্চা রেখে কাজ করতে আসবে বা কাজ করতে পারবে না, শুধু শুধু আমি কেন এই ঝামেলা নিব, এই বলে তাকে চাকরিটাও দিচ্ছে না। মানে আমাদের এখন এমন একটা জায়গায় এসে পড়েছে যে আমরা আসলে জীবনের কোনো মায়া আমাদের নেই, আমাদের করুণার কোনো ভয় নেই, আমাদের চাকরিটা আমরা ফেরত চাই। কারণ আপনারা দেখছেন যে আমাদের রুহুল আমিন বলেছে যে 12 কিলোমিটার হেঁটে, কারণ যখন আমাদের চাকরিটাই ছিল সবচেয়ে আমাদের প্রধান উদ্দেশ্য, আমরা সেই চাকরিটা ফেরত চাচ্ছিলাম। কিন্তু মালিকরা দিচ্ছে না, বরঞ্চ তারা আইনের কোনো ধারাও নিচ্ছে না। তারা চেষ্টা করতেছে যে কিভাবে আমি লাভ করব, সবসময় যে ইয়েটা থাকে তাদের কাছে যে ব্যবসায়ীরা কখনো লস হবে না, তারা লাভ হবে। কিন্তু এই জায়গাটায় আমরা মানে খুবই অসহায় বোধ করতেছি যে আমরা কিভাবে এই সময়টাকে ওভারকাম করব, কিভাবে চলবো আমরা, এইটা নিয়ে কারো মানে কোনো চিন্তা নেই। আমাদের এক শ্রমিক আপা বললো কোনো ত্রাণ পাচ্ছে না। আসলে এটা সত্যি, গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে কোনো ত্রাণ দেওয়াটা
ত্রাণ পাচ্ছে না, কারণ তারা তো বাংলাদেশের শ্রমিক না, তারা বাংলাদেশের মানুষ না, তারা হচ্ছে বিভিন্ন গ্রাম থেকে এসছে, এটা তো বাংলাদেশের মধ্যে পড়ে না। তারা বলতেছে তাদের ভোটার আইডি কার্ড দেন, আমাদের এলাকায় যে কাউন্সিলর আছে তাদের মধ্যে পড়ে। মানে আমরা হচ্ছে সময়ে দেখি, সময়ে সরকারের আমরা হাতিয়ার, আমরা মালিকের হাতিয়ার, আমরা দেশের হাতিয়ার, কিন্তু যখনই কোনো মহামারী, কোনো অঘটন ঘটবে দেশের, সবচেয়ে বড় ইয়ে হবে আমরা পড়ে যাই বিপদে। তখন আমাদেরকে কেউ চিনে না, তাদের লাভের চিন্তা করে, সরকার হয়তো তাদের চিন্তা করে, মালিকরা হয়তো তাদের হিসাব করে, হিসাব কষে, ক্যালকুলেটর হিসাব কষে আমাদের এই অবস্থায় ফেলে দিচ্ছে। আসলে আমরা কোনো আইনগত চুক্তি এখনো করতে পারি নাই যে এই আইনের শ্রমিক কিছু বেনিফিট পাবে। ধন্যবাদ। ধন্যবাদ রানী আপা। তো আমরা শান্তনা আপার কাছে জানবো ঠিক এই বিষয়েই, মানে কতটা আইন মেনে আসলে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে, মালিকরা তাদেরকে ছাঁটাই করছে, হ্যাঁ, এবং তাদের সাথে, মালিকদের সাথে যে আপনারা বেশ অনেক চুক্তি রেগুলারই করে যাচ্ছেন, এই চুক্তিগুলি সম্বন্ধে আপনাদের থেকে কিছু দর্শকদেরকে জানাতে চাই। শান্তনা আপা। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ আরিফ ভাই। ছাঁটাই মানেই বিষ ধারা, ছাঁটাই মানেই বিষ ধারা। আমরা মাস থেকে 26শে মাস থেকে এই পর্যন্ত আমার হাতেই প্রায় 50টা চুক্তিনামা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরো আমি আমার অফিসে আছে, আমি এগুলাই আপাতত নিয়ে আসছি। তো যেখানেই ছাঁটাই উল্লেখ হবে সেটাই ছাঁটাইটাই হচ্ছে বিষ ধারা। তো আমাদের কথা হচ্ছে যে বিষ ধারা অনুযায়ী ছাঁটাইটা হচ্ছে কিনা, বিষ ধারা অনুযায়ী ছাঁটাইটা হচ্ছে কিনা। এতগুলা চুক্তি করেছি, প্রায় 100টা ফ্যাক্টরি নিয়ে আমরা কাজ করেছি 26শে মাস থেকে এ পর্যন্ত। সেখানে দেখা যাচ্ছে যে শ্রমিক মালিকরা যেটা করতেছে, যেই ধারাটায় শ্রমিক ঠকানো যায়, যেই ধারাটায় শ্রমিক ঠকানো যায়, ঠিক সেই ধারাটাই মালিকরা ব্যবহার করতেছে। যেমন 3 মাসের শ্রমিকরা, 1 বছরের নিচের শ্রমিকরা, তাদেরকে বলতেছে যে এটা ছাঁটাই, এই শ্রমিকরা বেআইনি, এইভাবে এদের কোনো আইনে টাকা পায় না। কিন্তু যেইখানে ছাঁটাইয়ের মানে 5 বছর 10 বছর শ্রমিকরা চাকরি করে, সেইখানে কি করতেছে মালিকরা, সেখানে বলতেছে যে সেই সব শ্রমিকদেরকে কি করতেছে, অসৎ আচরণের চিঠি দিতেছে, অযথা কোনো কারণ নাই কারণ দর্শনের চিঠি দিতেছে, 3টা 4টা দিয়ে তাদেরকে হয়রানি করতেছে। এবং মালিকদেরকে, ফ্যাক্টরির ভিতর মালিকদের কিছু গুছানো লোক থাকে, যারা মালিকদের নিয়োগে কিছু শ্রমিক থাকে যাদের এলাকায়, যখন তদন্ত করা হচ্ছে, সেই সব তাদের নিজস্ব যে লোকগুলা তাদেরকে নিয়ে সাক্ষী দেওয়াচ্ছে, এবং সেই শ্রমিকদেরকে বলা হচ্ছে যে এরা নির্দোষ না, ওরা দোষী। সেই দোষী সাপেক্ষে কাজ করে তাদেরকে কি করতেছে, তাদেরকে হয় 27 ধারায় ফেলাইতেছে, অথবা কোন ধারায় ফেলাইতেছে না, একটা সমঝোতা চুক্তি করতেছে। ম্যাক্সিমাম শ্রমিক মালিকরা এই সব কাজগুলা করতেছে। যেখানে 20 ধারা অনুযায়ী আছে যে কাউকে ছাঁটাই করতে হলে সর্বশেষে যে জয়েন করছে তাকে সর্বপ্রথম চাকরিচ্যুত করতে হবে, কিন্তু মালিকরা সেটা করতেছে না। 1 বছরের শ্রমিকরা, 1 বছরের নিচের শ্রমিকরা চাকরি আছে অনেক ফ্যাক্টরিতে, অথচ দেখবেন, আপনারা খোঁজ করে দেখেন যে 5 বছরের শ্রমিকদের চাকরি নাই। এই যে তাহলে এই যে 1 বছরের শ্রমিকের চাকরি আছে, 5 বছরের শ্রমিকের চাকরি নাই, এটা কোন ধারায় পড়ে? এটা কি কোনো ধাইন পড়ে? কোনোটাই মালিকরা কোনো ধারাই মানতেছে না। শ্রমিক মালিক সমঝোতা করে একটা সমঝোতা চুক্তি করতেছে, ওই অনুযায়ী টাকা দিতেছে। আর আমাদের হচ্ছে হলো, আমরা যারা ফেডারেশন করি, আমাদের যেই প্রবলেমটা হচ্ছে হলো যে শ্রমিকরা এখন মানে সে যদি 20 ধারা অনুযায়ী 26 ধারা একজন টাকা পেতে যাচ্ছে, এখন মালিক দিবে না, মালিক বলতেছে ঠিক আছে তুমি কোর্টে যাও। ওই যে কোর্টে গেলে পরে লেনদি 10 বছর 5 বছর 1 বছর একটা মামলার পিছনে ঘুরতে হবে, এই ভয়ে শ্রমিকদেরকে আগেই মালিক কর্তৃপক্ষরা বলে দেয় যে তুমি এই টাকা পাবা, তুমি ছাঁটাইয়ে 20 ধারায় এই টাকা পাবা, তুমি এই ধারা এই টাকাটা নিয়ে যাও, যদি না দাও কোর্টে চলে যাও, কোর্টে মামলা করো, কোর্টে গেলে আমি 5 বছর 10 বছর ঘুরবো। তখন শ্রমিকরা তো নিরুপায়, তাদের পিঠ দেয়ালে ঠেকা। তখন তারা চিন্তা করে যে আমি এখন যদি কোর্টে যাই
তাহলে এই টাকাটা তো আমার 5 বছর ঘুরতে হবে। তাহলে আমরা এত দিনটা খাবো কি? তার মানে কি যে আমরা সমঝোতা চুক্তিতে যেইগুলো যেই টাকাটা পাই এই টাকাটা নিয়ে আমরা আপাতত চলি। আসলে মালিকরা কোনো আইন মানতেছে না, শ্রমিকরাও কোনো আইনের ভিতরে থাকতেছে না। এই হচ্ছে বর্তমানের অবস্থা। এবং যেভাবে ছাঁটাই করতেছে, একজন শ্রমিক যদি জ্বর বা দুদিন পরে আসতেছে কাশি জ্বর, ও এখন তো আতঙ্ক, আমরা সবাই জানি যে করোনা ভাইরাসের ঠান্ডা জ্বর কাশি হইলে কেউ তার সাথে কথা বলতেছে না, তার কাছে যাচ্ছে না। ওই চিন্তা করে শ্রমিকরাও ফ্যাক্টরিতে যাচ্ছে না। 2 দিন পরে যখনই যাচ্ছে তাদেরকে বলতেছে তুমি 2 দিন অ্যাবসেন্ট করে আসছো না, তোমার জ্বর হয়েছে, নিশ্চয়ই তোমার করোনা হয়েছে, যাও তোমাকে আরো 14 দিন ছুটি দেওয়া হলো। যখন 14 দিন পর ওই শ্রমিক আসে, তাকে কি বলতেছে যে 14 দিন ছুটি দিয়ে যখন 10 দিন 11 দিন পার হয়ে যায়, কোম্পানি ওই শ্রমিকের গ্রামের ঠিকানায় চিঠি পাঠাই দিচ্ছে, তুমি ফ্যাক্টরিতে আসো। চিঠিটা আসলে অনেক সময় গ্রামে ডাকযোগের মাধ্যমে পায় না, তখন শ্রমিকরা বোঝেও না। কিন্তু 14 দিন পরে যখন আসে তখন বলে যে তুমি তো, তোমার চাকরি নাই, তুমি কেন অ্যাবসেন্ট করে আসছো? তখন বলে যে আমি তো আপনার কাছে ছুটি নিয়ে আসছি, ছুটি চেয়ে গেছি, আমার কেন চাকরি থাকবে না? তো বলে যে না, আমি তোমাদেরকে চিঠি দিছি। অর্থাৎ তুমি 5 বছরের নিচেই শ্রমিক, তোমার 5 বছর যেহেতু হয় নাই, তুমি রিজাইন বেনিফিট পাবা না, তুমি চলে যাও, তোমার কোনো চাকরিই নাই। এবং 10 বছরের উপরে 5 বছরের উপরে যে শ্রমিকগুলো, তাদেরকে বলা হচ্ছে যে তুমি এতদিন অ্যাবসেন্ট করে আসছো, এখন অ্যাবসেন্ট করে আসলে পারে তোমার চাকরি নাই, 12 দিন অ্যাবসেন্ট করছো, তুমি এখন রিজাইন দাও। রিজাইন বেনিফিট যে টাকাটা পাবা 27 অনুযায়ী ছুটির টাকা, এবং প্রতি বছরের জন্য 14 দিন করে সেই টাকাটা নিয়ে যাও। এই হচ্ছে হলো মালিকদের তাল বাহানা। এবং যে সব ফ্যাক্টরিতে শ্রমিকদেরকে গেটে ছবি টানাই দিতেছে, নাম লিখে দিতেছে যে তোমাদের চাকরি নাই, কিন্তু ওই শ্রমিকরা কারো কাছে বলতে পারতেছে না, জিজ্ঞাসাও করার সুযোগ নাই যে কেন আমাদের চাকরি নাই। মানে গেটে ছবি টানাই দিছে, শ্রমিকরা আসবে ফ্যাক্টরির সামনে, আসে দেখতি হঠাৎ করে চমকে যায় যে কি ব্যাপার, আমার ছবি কেন গেটে টানানো? তালিকা করে গেটের ছবি টানাই দিচ্ছে, যাই দেখতেছে যে আমার কার্ড নাম্বার এত, আমার চাকরি নাই। এখন আমার চাকরি নাই কেন, এই কথাটা কাকে জিজ্ঞাসা করবে? আমি এত বছর চাকরি করছি, আমার সার্ভিসটা কি, আমার পাওনা আদি কি? কোনো বিষয় শ্রমিকের কথা বলার সুযোগ নাই। কারণ গেটে টানাই দিলে কার সাথে কথা বলবে? তখনই শ্রমিকরা বাধ্য হয়ে আমাদের মতো ফেডারেশনের কাছে আসতেছে। আমরা যতটা পারতেছি আইন মাইনে শ্রমিক মালিকদের সাথে কথা বলে শ্রমিকদের একটা সমঝোতা চুক্তি করে দিতে চেষ্টা করতেছি। কলকারখানা অধিদপ্তর, অনেক সময় বিজিএমই থাকে, অনেক সময় আমরা ফেডারেশনরা নিজেও করতেছি। কিন্তু আমি এইটুকু বলতে চাই, এই যে অনিয়ম গুলা গার্মেন্টস মালিকরা করতেছে, সব মালিকরা না, কিছু কিছু মালিক ছাটাই সব প্রাইস ফ্যাক্টরি থেকে করতেছে প্রায়, কিন্তু কিছু কিছু মালিকরা সুন্দরভাবে তার আইনগত পাওনাদি বুঝাই দিছে। আর কিছু কিছু মালিকরা উল্টা শ্রমিকদেরকে নামে জিটি অভিযোগ মামলা করে ভরে রাখছে। অলরেডি আমাদের কাছে কতগুলা শ্রমিকদের নামে মামলা। কারণ ঈদের আগের দিন, রোজার ঈদের আগের দিন ইনায়েত গার্মেন্টস লিমিটেড মিরপুর 10 নম্বর, এই ফ্যাক্টরি শ্রমিকদেরকে কি করা হয়েছে, যখনই ঈদের আগের দিন বেতন আসে নাই, ওরা বারবার বলতেছে যে তোমার সকাল থেকে বলতেছে বিকাশে ঢুকবে, এই করতে করতে রাত 9টা। যখন রাত 9টা বেজে গেছে তখন শ্রমিকরা গেটে তালা দিছে, তালা দেয় নাই, গেট আটকায় বসে রয়েছে যে আমাদের টাকা বিকাশে ঢুকবে, তখন আপনারা ফ্যাক্টরিতে বের হবেন, তা না হলে আগামীকালকে ঈদ, আমরা কি খাবো, আমাদের ছেলে পেলেদেরকে নিয়ে কিভাবে চলবো? এই কথার কারণে তো বিকাশে তো টাকা আসে নাই, তারপরে কোনো মতো টাকা ম্যানেজ করে আইনে হাতে হাতে দিয়েছে। কিন্তু এখানেও মালিকের একটা চক্র ছিল যে বিকাশের কথা বলে চলে যাব, এরপরে তো ফ্যাক্টরি কলকারখানা অধিদপ্তর বিজিএমই সব বন্ধ থাকবে, শ্রমিকরা কোথাও যেতে পারবে না, আমরা ঈদের পরে এসে টাকাটা দিব। তো সেক্ষেত্রে যখন গেট আটকায় রাখলো, পরে হাতে হাতে পেলো। এই কারণে এই শ্রমিকদেরকে দোষারোপ করে মিরপুর থানার একজন এসবি পুলিশকে দিয়ে মিথ্যা ভয় দিয়ে মামলা করে এখন পর্যন্ত শ্রমিকদেরকে হুমকি হামকি দিছে। 3বার চিঠি দিছে, 3বার চিঠির আমরা উত্তর দিছি, তাতেও মালিকরা এখনো সন্তুষ্ট নাই। এই ফ্যাক্টরির শ্রমিকরা এখন খুব দূর অবস্থায় আছে, ছোট ছোট বাচ্চারা চাকরি করতেছে ওখানে, তাদের ফ্যামিলি, মা বাবা, আত্মীয় স্বজন নিয়ে দূর অবস্থায় আছে, তারা এখন কোথাও চাকরি পায় নাই। এবং কি একটু পর পরই ওই যে আমরা যখনই ফ্যাক্টরিতে চিঠি পাঠাই বা কথা বলতে চেষ্টা করি, তখনই আবার উল্টা কি করে, ওই পুলিশকে দিয়ে, যেখানে জিটি করা হয়েছে সে পুলিশকে দিয়ে ওই শ্রমিকদেরকে হুমকি দিয়েছে।
এখন আমি, আপনি যেহেতু জানতে চাইছেন যে কয়টা মালিক ধারা এবং কিভাবে আইনগত পাচ্ছে কিনা, আমি যেটা মনে করি এবং আমার সাথে যেগুলো চুক্তি হয়েছে 20 ধারা অনুযায়ী প্রায় 100টা কারখানা আমরা কাজ করছি, এটার ভিতর প্রায় 50-60টা ফ্যাক্টরি 100% 20 ধারা অনুযায়ী শ্রমিকরা টাকা পাইছে, আর বাকিগুলা হয়তো 10 দিন করে কম, সব ঠিক আছে 10 দিন করে কম কলকারখানা বিজিএমই এবং শ্রমিক মালিক আমরা এভাবেই সমঝোতা চুক্তি করে দিছি। ধন্যবাদ শান্তনা আপা। আমাদের হাতে সময় এখন খুবই কম, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এই পর্যায়ে আমি রানী আপার সাথে কথা বলতে চাই। জি রানী আপা, 25 এপ্রিল 28 এপ্রিল স্কোপের সাথে আলোচনায় এবং পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় মন্ত্রীরা, শ্রম ও স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছিলেন কোনো শ্রমিক ছাঁটাই হবে না। কলকারখানা অধিদপ্তর বা শ্রম অধিদপ্তর কি আপনাদের কোনো সহযোগিতা করেছে, বা সরকারের ভূমিকা কি এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। রানী আপা। ধন্যবাদ। যে মিটিং গুলো দপ্তরে করেছিল আসলে সেটা হচ্ছে আমাদের এখান থেকে কিছু শ্রমিক নেতাদেরকে নিয়ে গেছিল, এবং আমরা যতটুকু শুনেছি যে 25 তারিখে যে মিটিংটা হয়েছে সরকার নিজে থেকে একটা সিদ্ধান্ত দিয়েছে, এবং একটা সময় আমরা শুনেছি তারা এক গ্রুপ মেনেছে, আরেক গ্রুপ না মেনে চলে আসছে। তারপরে আবার যেটা দেখলাম যে রাত্রে 11টার দিকে তারা বলেছে না আমরা এই 60% বেতন মানি। এরকম একটা বিষয় কিন্তু ধোঁয়াশার মধ্যে থেকেই গেছে। সবসময় আসলে কি আমরা যারা মাঠে কাজ করি, যাদেরকে আপনারা আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন বা বলেছেন, তারা কিন্তু আসলে ওই জায়গাগুলোতে যাওয়া যাচ্ছে না। সেখানে আমাদের যারা স্কোপের লিডার আছে, যারা আইবিসি গ্রুপ আছে, তারা ওইখানে গিয়েছিলেন এবং তাদের নিজেদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব হয়েছিল যে এই সিদ্ধান্ত মানা যাবে কি যাবে না। আপনারা তারপর ফলে দেখেছেন যে আমাদের কাছে আসলে ওইরকম কোনো মেসেজ ছিল না যে আমরা 60% মানবো কি বেতনের 100% চাইবো, যার কারণে কিন্তু আমরা কিছুটা শ্রমিকরা একটু ক্ষিপ্ত হয়েছিল এবং আন্দোলন হয়েছিল। তো সরকার আরেকটা কথা বলেছেন যে ছাঁটাই করা যাবে না, কিন্তু আসলে কি আমরা বাস্তবতে এসে কি দেখলাম? তাহলে রুহুল আমিনের মতো শ্রমিক, তাহলে রুমার মতো শ্রমিক, তাহলে আসমার মতো শ্রমিক, তাহলে কেন তারা বেরিয়ে আসলো? আসলে সরকারের নির্দেশনা মালিক মানছে? আমরা দেখলাম যে না, সরকারের নির্দেশনা শুধু কাগজ কলমেই থেকে গেছে, আসলে সরকারের নির্দেশনা মানেনি, কোনো মালিকরাও মানেনি। কেননা তারা যখন তাদের করোনার সময় একটা সুযোগ ছিল, মালিকের কাছ থেকে 500 কোটি টাকা নিল, সরকারের কাছ থেকে সহযোগিতা নিল, তখন কিন্তু তারা বলেছে যে আমরা পারবো না, এই জন্য আমরা শ্রমিকদের বেতন দিচ্ছি, এই কারণে আমরা নিচ্ছি। এবং সরকারও যথেষ্ট সাহসী বা যথেষ্ট জবাবদিহিতে আপনি দেখছেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত শ্রমিকদের বেতন দিচ্ছে। তাও তো এইটা একটু কিছু শ্রমিকরা পাইছে। আমার এখন যে পরিস্থিতি মনে হয়েছে যে যদি এইটা কাউকে দিত হাতে, মনে হয় না পেত, এরকম একটা অবস্থা ছিল। তো 3 মাসের বেতন বা 2 মাসের বেতন দিয়ে কিন্তু মালিকদের সরকার অনেক রকম সহযোগিতা করেছে, কিন্তু মালিকরা সরকারের কেন এই সুযোগ, এই মানে সত্যিকারের যে সুযোগটা তারা কিন্তু হাতছাড়া করে তাদের নিজস্ব উপায়ে কিন্তু তারা শ্রমিক ছাঁটাই করলো। তারপর আমরা শ্রম মন্ত্রণালয় থেকে আরেকটা চিঠি দেখলাম যে যারা শ্রমিক ছাঁটাই করবে তারা এই প্রযোজনের টাকাটা পাবে না, কিন্তু সেখানে দেখা গেল অনেক মালিক এটা নিল, অনেক মালিক নিল না। তারা না নিয়ে বা বেশিরভাগ মালিক টাকা নিয়েছে, কিন্তু তাদের শ্রমিকের যে শর্তটা সরকার বেঁধে দিয়েছিল যে শ্রমিক ছাঁটাই করা যাবে না, তারা কোনো আইনের তোয়াক্কাই তারা করেনি, এবং ফেডারেশন গুলাকেও তারা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও এক পক্ষ বলছে যে হ্যাঁ এটা মানা যাবে, আরেক পক্ষ বলছে মানা যাবে না। আর আমাদের তো লেভেলটা হচ্ছে ওই জায়গাটায় যেখানে বসে আসলে সরকারের সিদ্ধান্ত অথবা মালিকদের যে চক্র, তাদেরকে আসলে ওইভাবে আমরা কি বলবো, এটা আমাদের ব্যর্থতা বলেন, যাই বলে আমরা ওই জায়গা থেকে যেতে পারতেছি না তাদের কাছ থেকে তাদের ধরার জন্য। ধন্যবাদ রানী আপা। আমাদের সময় খুবই কম, আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে আমাদের সম্পূর্ণ আলোচনা শেষ করতে। আমি ঠিক এই বিষয়েই এই যে শ্রম মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা বা
সরকারিভাবে যে ঘোষণা হলো যে কোনো শ্রমিক ছাঁটাই হবে না, তো এই বিষয়ে সান্ত্বনা আপা যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে, খুবই হ্যাঁ, সংক্ষেপে, আমাদের সময় খুব কম, আমরা সংক্ষেপে আলোচনা সেরে ফেলবো। ধন্যবাদ ধন্যবাদ আরিফ সান্ত্বনা ভাই। আপা। আমি রানী আপার সাথে একমত, কিন্তু একটু একটু করতে চাই। জি। রানী আপা যেটা বলছে সম্পূর্ণই একমত, কিন্তু ছাঁটাই হবে না, ছাঁটাই হবে না, বা এটা তো আমাদের প্রথম মার্চ মাস থেকেই বলা হয়েছিল যে ছাঁটাই হবে না। মার্চ মাসেই কিন্তু ছাঁটাই শুরু হয়ে গেছে। এরপরে জুন মাসে তো ওপেনেই ঘোষণা দিয়ে দিল বিজিএম এর প্রেসিডেন্ট যে শ্রমিক ছাঁটাই হবে, শ্রমিক ছাঁটাই করা যাবে। এই কথার উপরে তো মালিকরা ধুমছে ছাঁটাই শুরু করে দিল। এই ছাঁটাইয়ের বিষয়টা নিয়ে আমরা কলকারখানা অধিদপ্তরে কথা বলতে গিয়ে, আমি নিজে কথা বলছি, তারা বলছে যে কথাগুলো আমাদেরকে বলছে যে আইনে তো কোথাও লেখা নাই শ্রমিক ছাঁটাই করা যাবে না। আর মালিকরা যেটা বলতেছে যে আমরা তো, আমাদেরকে হুকুম দেয় নাই, আমাদেরকে অনুরোধ করছে। মালিকদের কথা যে আমরা যখন বলি যে আপনাদেরকে তো মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আপনারা শ্রমিক ছাঁটাই করতে পারবেন না, তাহলে আপনারা এই মুহূর্তে দুর্যোগের সময় কেন শ্রমিক ছাঁটাই করতেছেন? তখন মালিকরা বলতেছে আমাদেরকে তো আদেশ করা হয় নাই, আমাদেরকে অনুরোধ করছে আপনারা ছাঁটাই করবেন না। আমাদের যদি ওইরকম আদেশ দিত আমরা নিশ্চয়ই শ্রমিক ছাঁটাই করতাম না, কিন্তু আমাদের শ্রমিক ছাঁটাই না করে কি করব? আমাদের অর্ডার নাই, আমাদের ক্যান্সেল নাই, আমাদের সিএম নাই, আমাদের মাল শিপমেন্ট যাচ্ছে না, আমরা এই মুহূর্তে শ্রমিক ছাঁটাই করে কয় মাস শ্রমিকদের আমরা বেতন দেব? কিন্তু আমার এখানে একটাই দুঃখের বিষয়, যেটা যে সে 15 বছর আগেও মালিকদের কাছে শুনছি অর্ডার নাই, সিএম নাই, লস লস। এখনো 15 বছর পরেও হয়েছে 2020 সালেও শুনতেছি অর্ডার নাই, শুধু লস লস। প্রতি বছর 5 কোটি 10 কোটি টাকা লস, বাড়ি বিক্রি করে, ঘর বিক্রি করে তারা শ্রমিকের বেতন দিতেছে। কিন্তু কিছু কিছু ফ্যাক্টরির মালিকদেরকে দেখেন যারা 4টা 5টা মেশিন নিয়ে আজকে গার্মেন্টস ব্যবসায় আসছিল, তারা আজকে একটা কারখানা থেকে 5টা ফ্যাক্টরির মালিক হয়েছে, 10টা কারখানা গ্রুপ ফ্যাক্টরির মালিক। তারা দেখেন মাসে গাড়ি চেঞ্জ করতেছে, বাড়ি চেঞ্জ করতেছে, তারা নতুন নতুন গাড়ি কিনতেছে, কাঁচা বাজারটাও বিদেশ থেকে এনে খাইতেছে। আর আমার শ্রমিকের বিষয় বেতন দিতে আসতে হলে এক দুঃখজনক কথা হলো যে একটা মাস গার্মেন্টস শ্রমিককে বেতন দিতে পারলো না মালিক কর্তৃপক্ষরা। যেই টাকাটা দিল সরকারের লোন অনুযায়ী, যেই টাকাটা মালিকদেরকে দিল সেইখান থেকে বেতন, এরপরে হাজার 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 70-এর উপর শ্রমিক ছাঁটাই হয়েছে। শ্রমিকরা আজকে নতুন স্লোগান ধরছে যে করোনায় মরতে যায়, ক্ষুধার জ্বালায় মরতে চায় না। এই কথাটা কত কষ্টে পড়লে, কত কষ্টে থাকলে শ্রমিকরা এই কথাগুলা বলে। আবার একটা শ্রমিক গতকালকে আমাদেরকে বলল 22 বছর আমি এই ঢাকা শহর রয়েছি, 22 বছর আমি গার্মেন্টসে চাকরি করি, দুঃখ একটাই আমি এই ঢাকা শহরকে আপন করে নিতে পারলাম না। এই গার্মেন্টস মালিকদের কাছে কাজ করে ইট আইনে ফ্যাক্টরি, আমার হাতের ইট দিয়ে ফ্যাক্টরিটা তৈরি, সেই মালিকের কাছে আজকে আপন হইতে পারলাম না। আমার আজকে আমার চাকরিচ্যুত হতে হলো। আজকে আমার গার্মেন্টস শ্রমিকরা ওই 2-4 টাকা ব্যাংকে জমায়ে একটা সোনার চেন বানাইছে, সেই সোনার চেন বিক্রি করে বাড়িওয়ালার বাড়ি পরিশোধ করা লাগতেছে। আজকে ঘরের খাট, মালামাল, সুকেস, টিভি বিক্রি করে বাড়ি ভাড়া পরিশোধ করে, দোকান ভাড়া পরিশোধ করে গ্রামের শ্রমিকরা চলে যেতেছে। কিন্তু যে শ্রমিকের গ্রামে বাড়ি আছে সে চলে যাচ্ছে, যার গ্রামে বাড়ি নাই সে কি করবে? সে কোথায় থাকবে? তার কি অবস্থা? একটা গার্মেন্টস শ্রমিকের আয়ে মাথা পিছু 5 জন লোক চলে, সে 5 জনের বেশিও চলে, তাহলে তাদের অবস্থা, করণীয় অবস্থা। আমাদের সরকার, প্রধানমন্ত্রী সরকার, শ্রমিকের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় শ্রমিকের জন্য কাজ করে। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে যে সব দুর্নীতি গার্মেন্টস মালিকরা শ্রমিকের পেটে লাথি মারতেছে তাদেরকে আইনের আওতায় আনেন। ধন্যবাদ ধন্যবাদ সান্ত্বনা আপা। আমরা একদমই শেষ দিকে এসেছি, খুব গুরুত্বপূর্ণ 2টা কোশ্চেন আছে, এই কোশ্চেন নিয়ে আমরা কথা বলবো। রানী আপা, আমরা রানী আপার কাছে যাই। রানী আপা, আপনাদের উপরেও তো আরো বড় বড় সংগঠন আছে, বড় বড় নেতারা আছেন, তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা আপনারা পাচ্ছেন? তারা আপনাদের সহযোগিতা কিভাবে করলে আপনাদের ভালো হবে বলে আপনারা মনে করেন? যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন রানী আপা।
আহ, আমাদের যারা বিভিন্ন সংগঠন আছে, যারা আন্তর্জাতিকভাবে কাজ করে, যারা জাতীয় ভিত্তিক ভাবে কাজ করে, যারা দেশীয় ভাবে বেশ ভালো সংগঠন আছে, বড় বড় সংগঠন আছে, আমার মনে হয় যে তারা যদি আমাদের এই শ্রমিকদের পাশে, এখন আমরা যেভাবে দাঁড়াচ্ছি, তা যদি আমাদের পাশে যদি একটু দাঁড়ায় এবং সহযোগিতা করে, আমার মনে হয় শ্রমিকদের জন্য আমরা হয়তো অত ভালো কিছু দিতে পারবো না, তবে শক্তি, সাহস, মনের যে সাহসটা, সেটা বোধহয় আমরা দিতে পারবো। তো আমাদের যারা বড় নেতা আছে, অনেক সময় ফোন করতে করতে যে ভাই আমি এই বিপদে আছি, আরে দিয়ে দাও, মানে এরকম একটা, মানে কি বলবো, এটাকে বলা যায় যে সমঝোতা বলবো না মালিশ বলবো, আমি ঠিক আসলে ভাষাটা ওইরকম খুঁজে পাচ্ছি না। তবে আমার মনে হয় যে সবার খোলস থেকে বেরিয়ে এসে এখন শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে। অনেক হয়েছে শ্রমিকদের নিয়ে, আসলে মালিকরা করেছে ব্যবসা, আমাদের কিছু শ্রমিক নেতারা তাদেরকে নাম বিক্রি করে দিচ্ছে, আবার আমরা কিছু নেতারা যারা মাঠ থেকেই উঠে আসতে পারতেছি না, তাদের যে সিদ্ধান্ত নেওয়া হয় শ্রমিকদের জন্য, সেই জায়গাটাকেও আমরা লক করতে পারতেছি না। তবে আমার মনে হয় আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো যে এই জায়গাতে শ্রমিকদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, শ্রমিকদের ব্যাপারে কোনো কিছু বলা হয়, সেই জায়গাতে বোধহয় শ্রমিকদের সাথে যারা সরাসরি কাজ করে তাদেরকে নিয়ে বোধহয় কাজ করলে এই যে মিসইউজ গুলা হয়, আমরা দেখেছি, আমি একটু পিছনে যেতে চাই, আমরা দেখেছি যে 60% মজুরি, সেটা কিছু গ্রুপের সাথে আলাপ করে নিয়েছে, শ্রমিকরা কিন্তু মাঠে সেই তথ্যটা পায়নি। আর আবার এর আগেও দেখেছি আমরা মজুরি আন্দোলনটাও দেখেছি, কোনো একটা গ্রুপকে নিয়ে মজুরি আন্দোলনের ঘোষণা দিয়েছে, কিন্তু আসলে যারা মাঠে কাজ করে তাদের কাছে এই মেসেজটা পৌঁছায়নি। তো আমরা ভাগাভাগ বিবাদ এগুলো চাচ্ছি না, আমরা যেটা চাই সেটা হচ্ছে যারা মাঠে কাজ করে, যারা কেন্দ্রে আছে, যারা সিদ্ধান্ত মেকিং এর জায়গায় আছে, আমার মনে হয় সবাইকে নিয়ে কাজ করতে পারলে আমাদের এই ভুল বোঝাবুঝি বলেন, আমাদের এই শিল্পের মহামারী আকার বলেন, মহামারীর সময় শ্রমিকদের ক্ষতিগ্রস্ততা বলেন, বিদেশিদের কাছে নানা তথ্য যাওয়া, ভুল তথ্য যাওয়ার জন্য যে সাফার করে আমাদের দেশি মালিকরা বা শ্রমিকরা, তো সেই বিষয়গুলো আমার মনে হয় অনেকটা অংশে কমে যাবে। তো তারা যতটুকু সহযোগিতা পারে করে, তবে আমার মনে হয় যেটা পর্যাপ্ত না, সেটা আরো বেশি করতে হবে যদি আমরা এই শ্রমিকদের পাশে দাঁড়াতে চাই। তাহলে আমরা যেটা বলবো যে যারা কেন্দ্রে আছেন, যারা সেন্ট্রালে আছেন, তাদের আরো বেশি শ্রমিক সম্পর্কে জ্ঞান ধারণ করতে হবে, কারণ শ্রমিকদের জীবন কিন্তু অন্য ধারায় চলে, শ্রমিকদের জীবন কিন্তু আমাদের সেই এসির মধ্যে চলে না, আমাদের সেই বড় ফ্ল্যাট বাড়িতে চলে না, এক বাসায় আমরা কিন্তু 10 জন 12 জনও থাকি। তো আমাদের তাদের কাছাকাছি আসতে হবে, আসলে উপরে বসে যারা সিদ্ধান্ত দেন তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই সিদ্ধান্ত দেওয়ার আগে শ্রমিকদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত দিবেন, অন্যথায় দ্বিতীয়বার এই সিদ্ধান্ত নিয়ে আমরা কোনো শ্রমিক আন্দোলনেও যেতে চাই না। আমরা এই শিল্পের উত্তর ভালো কামনা করি এবং আমরাও বেঁচে থাকতে চাই শিল্পের মধ্যে। ধন্যবাদ। তো আপনার ধন্যবাদ প্রশ্নটা রানী একটা আপা। সুনির্দিষ্ট উত্তর আমি এখন সুনির্দিষ্ট বলছি জি, যে তারা যেটুকু যে- সহযোগিতা করে সেটা পর্যাপ্ত পরিমাণ নয়, নামের জন্য নাম তারা করে যে সহযোগিতা করতেছে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ রানী আপা। এই বিষয়ে আমরা শান্তনা আপার কাছে খুবই মানে সংক্ষেপে 2 মিনিটে আমরা চেষ্টা করব এই বিষয়ে জানতে, যে আপনাদের যে সিনিয়র যারা আছেন, আপনাদের পথ প্রদর্শক যারা আছেন, ন্যাশনাল বড় বড় ফেডারেশন আছে, হ্যাঁ, সংগঠন আছে, তাদের পক্ষ থেকে আপনারা কিভাবে সহযোগিতা পাচ্ছেন কি পাচ্ছেন না, বা কিভাবে সহযোগিতা পেলে আপনাদের সুবিধা হয়? জি, আমি জানি শান্তনা আপা। আবার কথার সাথে একমত, তবে আমি আরেকটু বলতে চাচ্ছি যে জাতীয় শ্রমিক জোট, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেডারেশন, মেজবা আহমেদ ভাই, উনার জাতীয় ফেডারেশনের সাথে আমার মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন অন্তর্ভুক্ত। তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ আমরা যতটুকু প্রয়োজন হেল্প পাই, কিন্তু এরপরে হচ্ছে যে যে সংগঠনগুলো আছে, আমি তেমন কিছু বলতে চাই না তাদেরকে, কারণ সিনিয়র সব সময় সিনিয়র। তারপর আমি একটা কথা বলবো যে উপরে থু পড়লে নিজের গায়ে থুটা এসে লাগে। এই জন্য যে আমরা এই যে করোনা ভাইরাসের সময় থেকে 26 মাস থেকে আজ পর্যন্ত 100-র উপরে ফ্যাক্টরি কারখানা নিয়ে আমরা কাজ করছি এবং ডকুমেন্ট চুক্তিনামা আমাদের কাছে আছে। কিন্তু আমি যেটা বলবো যে নেতারা এবং সরকারের লোক, মন্ত্রণালয়ের লোক, যাদেরকে নিয়ে মিটিং করে আজকে একটা ডিসিশন হওয়ার জায়গায়, সেখানে আমরা থাকতে পারি না। আমাদের দুঃখ এইটা, এবং আমাদের ওই মিটিং এ না দরকারই নাই।
যে নেতারা মিটিং এ যায় আমরা তাদেরকে অবশ্যই সম্মান জানাই এবং স্বাগতম, কিন্তু তারা যে এসে আমাদেরকে ওই মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে অন্তত সেই সিদ্ধান্তটাও আমাদেরকে জানায় না। আমরা তো মাঠে পড়ে আছি, মাঠে কাজ করতেছি, আমরা টিভি দেখারও সময় পাই না, কিন্তু আমরা খবরগুলা কাদের কাছে পাই? শ্রমিকদের কাছে। শ্রমিকরা ফোন করে বলে যে আপা আজকে তো এটা সিদ্ধান্ত হচ্ছে, টিভিতে দেখাচ্ছে। আমরা বলি যে হ্যাঁ ভাই হতে পারে, আমি টিভি দেখার সময় পাই নাই। তো তখন আমার কথা হচ্ছিল যে বড়দের যারা সিনিয়র, সব সময় সিনিয়রদের সম্মান করতে হবে এবং আজীবনই করব, কিন্তু তাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা যারা মাঠে কাজ করতেছি, আমরা যারা জুনিয়র, তাদের অবশ্যই আমাদের প্রতি অনেক দায়িত্ব আছে। কখনো কোনো হেল্প পাই নাই এবং এবং আসলে সত্য কথা, আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি কারো হেল্প পাই নাই, আমি কারো হেল্প পাই নাই এবং কোনো ডিসিশনও পাই নাই। আমাদেরকে কেউ এখন পর্যন্ত কোনো কিছু জানাই না। ধন্যবাদ, ধন্যবাদ শান্তনা আপা, আপনার সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং আপনাকে আমি ছাড়তে চাচ্ছি না, আপনাকে দিয়েই আর একটা প্রশ্ন আলোচনা করব, তারপরে রানী আপার কাছে যাব। আমাদের হাতে আছে আর 5 মিনিট, 4 মিনিট। সো আপনারা 1 মিনিট করে সময় পাবেন। আর যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মাঠ পর্যায়ে সকল সংগঠন মিলে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে পারি কিনা আমরা, এবং এটা কেন হচ্ছে না, যদি এটা করা যায় তাহলে কেন হচ্ছে না, আর বাধা কোথায়, এটা কিভাবে আমরা অতিক্রম করতে পারি? শান্তনা আপা খুব সংক্ষেপে বলে ছেড়ে দিবেন। মাঠ পর্যায়ে যারা আমরা কাজ করি, যদি একতা হয়ে কাজ করতে পারতাম তাহলে সবচাইতে ভালো হতো। আমরা সব সময় একটা কথা বলি যে বিজিএমই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত পার্টি সবাই মিলে একটা সংগঠন করছে বিজিএমই, আর আমরা ফেডারেশন গুলা কেন করতে পারতেছি না? এটার জন্য আসলে আমি ওপেনে এভাবে কিছু বলতে চাচ্ছি না যে এই কারণেই হচ্ছে না। তবে আমি একটা কথা বলবো যে আমরাও চেষ্টা করব আগামীতে যাতে সবাইকে একতাবদ্ধতা হয়ে কাজ করার জন্য। জি ধন্যবাদ শান্তনা আপা। রানী আপা, রানী আপার কাছে এই প্রশ্নের বিষয়ে কিছু জানতে চাবো যে মানে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারি কিনা মাঠ পর্যায়ে। আসলে আমি সবসময় যেটা বলি যত শ্রমিক যত মানে সংগঠিত তত শ্রমিকদের শক্তি বাড়ে। তো একজন সংগঠিত শ্রমিকই তার অধিকার, তার সম্মান, তার মর্যাদা ফিরে পেতে পারে। যত সংগঠিত হবে তত শ্রমিকদের উন্নয়ন হবে, কল্যাণ হবে। সেক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ে যে সংগঠনগুলো কাজ করতেছি, মাঠে শুধু সংগঠনগুলো, এই মাঠে আবার যারা সেন্ট্রালে আছে তাদেরও কর্মীরা কাজ করতেছে। তবে আমার মনে হয় যদি এই ছিন্ন কাজ করে, আজকে একে অপরাধী করছি, ওকে অপরাধী করছি, এ আমাকে বকছে, আমি ওকে বকছি, এটা যদি না করে আমরা যদি একতা হতে পারি, সান্ত্বনা কথায় ফিরে যাই, বিজিএমই যদি সমস্ত ধর্মের জাতের সবাইকে নিয়ে একটা বিজিএমই গঠন করতে পারে, আমরা তাহলে কেন পারবো না শ্রমিকদের এই উন্নয়নের কাজের জন্য, শ্রমিকদের স্বার্থের জন্য? আমাদের বেসিক্যালি উদ্দেশ্য তো সবাই একটাই, শ্রমিকদের স্বার্থ রক্ষা করা, শ্রমিকদের উন্নয়নের দিকে নজর দেওয়া, শ্রমিকদের সম্মান বৃদ্ধি করা। তাহলে কেন আমরা মাঠে এই শ্রমিকদের সাথে একত্রিত হয়ে কাজ করতে পারবো না? আমার বোধ হয় আমরা একত্রিত হয়ে কাজ করতে পারবো। এজন্য আমি বলবো, যেটা বড় যারা ফেডারেশন আছে, বড় যারা নেতা কর্মী আছে, তাদেরকে আসলে এক সুতোয় বাঁধার জন্য আমাদেরকে একসাথে কাজ করার জন্য উদ্যোগ নিতে হবে। আমি আমার সংগঠন থেকে সব সময় আমি বলি যে আমরা সবার সাথে কাজ করতে পারি এবং সবার সাথে কাজ করতে যাই, যাদের উদ্দেশ্য যদি হয় শ্রমিকদের উন্নয়ন, শ্রমিকদের সম্মান বৃদ্ধি, শ্রমিকদের সাথে থাকা, শ্রমিকদের নিয়ে কাজ করা, এই রকম যদি মন মানসিকতা হয়, আমি এবং আমার সংগঠন থেকে আমার যত নেতাকর্মী যারা আছে সবাই আমরা কাজ করতে রাজি, একসাথে কাজ করতে চাই। এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, একসাথে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ শ্রমিকদের একদিন জয় হবেই। জয় বাংলা। ধন্যবাদ, ধন্যবাদ। রানী আপা, আপনি 1 মিনিটের মধ্যে আপনার যে শ্রমিক ভাই বোন যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং আপনি সবাইকে ধন্যবাদ দিয়ে আপনি শেষ করবেন। আজকে আমাদের সময় শেষ, আর 1 মিনিট আছে, আপনি একটু তাড়াতাড়ি শেষ করবেন প্লিজ রানী আপা।
তারপরে আমরা ধন্যবাদ। শান্তনু আপার কাছে যাবো। আমি প্রথমেই যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা টেকনিক্যালি পিছনে কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আহ, এবং এই সাথে ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সবসময় বলেন এবং কাজে কর্মে করেন, সেটা হচ্ছে শ্রমিক বান্ধব সরকার শ্রমিকদের জন্য। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা যদি কেউ দেখে থাকেন, ওনার কানে একটু দিয়ে দিবেন, সেটা হচ্ছে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে হয়রানি হচ্ছি, ব্যবসায়ীদের কাছ থেকে হচ্ছি, পুলিশ প্রশাসনের কাছ থেকে হচ্ছি, মালিকদের কাছ থেকে হচ্ছি, এবং শ্রমিকরা শেষ পর্যন্ত যেটা আমাদের ফলাফল সেটা হচ্ছে জিরো। এত বছর কাজ করে আমরা শূন্য হাতে বাড়িতে ফিরে যাচ্ছি, না খাওয়ার কোনো সিদ্ধান্ত আছে, আমাদের কোনো কোনো কিছুরই ঠিক নাই। আসলে করোনায় যদি মারা যেতাম আমার মনে হয় তাও এটা ভালো হতো, এরকম করে আমাকে বলতে হচ্ছে। তো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে আমার, এবং এর সাথে আশাও রাখছি হয়তো এই দিন আমাদের থাকবে না, আমরা ইনশাল্লাহ ওভারকাম একদিন করবই, শ্রমিকের জয় একদিন হবেই। তো সেই হিসেবে শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রানী আপা। আমি এই পর্যায়ে শান্তনু আপার কাছে যাব। শান্তনু আপা, আপনি খুব সংক্ষেপে, আমাদের টাইম অলরেডি ওভার হয়ে গেছে, সংক্ষেপে আপনি আপনার যে শ্রমিক ভাই বোন যারা আছেন, যাদের জন্য কাজ করছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, বলে আপনি বিদায় নেবেন। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানের আয়োজকদেরকে এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, আমাদেরকে মন খুলে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য, এবং তারপরে ধন্যবাদ জানাবো যে রানী আপাকে। এরপরে আমাদের সাথে আরো দুইজন শ্রমিক আছেন, রুহুল আমিন এবং রুমা আপা, ওনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আমাদের ওনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং ওনাদের কথাগুলো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে শোনানোর জন্য। এবং ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ থাকবেন। এবং যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। এবং আমি আরেকটা কথা বলবো যে আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা যে যেখানে আছেন ভালো থাকবেন, কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন, যে কারখানায় কাজ করবেন আপনাদের অবশ্যই আইন জানতে হবে, আইন শিখতে হবে এবং শ্রম আইন জানতে হবে, আমার অধিকারটা কি আমার জানতে হবে। এবং আপনারা দয়া করে কোনো ফ্যাক্টরিতে কাজ করলে মালিকরা অনেক অজুহাত ধরে আপনাদের সাদা কাগজে রিজাইনে জোর করে সিগনেচার নিতে চায় এবং ভয়ভীতি দেখায়। আপনারা এই সব ভয়ভীতি পাবেন না, আমাদের মোবাইল নাম্বার আপনাদের কাছে আছে, অন্তত বাথরুমে যে হলেও 1 মিনিট আমাদের সাথে কথা বললে আমাদের পরামর্শ নেবেন। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমাদের দাবি একটাই, বাংলাদেশ শ্রম আইন বাস্তবায়ন চাই। আরেকটা কথা বলবো, একতাই শক্তি, একতাই মুক্তি, একতাই বল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শান্তনু আপা, ধন্যবাদ রানী আপা। আপনাদের এই আজকের এই মূল্যবান আলোচনা থেকে আমাদের শ্রমিক ভাইরা অনেক কিছু জানতে পারলো, অনেক কিছু তাদের ভবিষ্যৎ, তারা কি পরিকল্পনা বা কিভাবে তাদের দিন চলবে, এই বিষয়গুলিতেও তারা একটা দিক নির্দেশনা পেয়েছে। তো আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে আমাদের সাথে যে দুইজন শ্রমিক ভাই এবং বোন যুক্ত হয়েছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ধারাবাহিক প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। তার আগে আরেকটা কথা বলতে যাচ্ছি যে এটি আমাদের একটা চলমান উদ্যোগ, ধারাবাহিকভাবে চলবে। আগামী পর্ব প্রচারিত হবে শনিবার 5 জুলাই। ঠিক এই সময়ে সবাইকে মতামত দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবার সুন্দর জীবন কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।